দর্শক, আজকে থেকে প্রায় 17 বছর আগে এই ফেব্রুয়ারিতে 2009 সাল ফেব্রুয়ারির 25 তারিখ বিডিআর সদর দপ্তরে যে অমানবিক অপ্রত্যাশিত ইতিহাসের বর্বরতম ঘটনা ঘটে গিয়েছিল, তারপরে সেনা অফিসারদের করুণ মৃত্যু আমরা দেখেছিলাম। 57 জন সেনা অফিসার মৃত্যুবরণ করেছিলেন। এরপরে সেনাবাহিনীর তরফ থেকে দাবি জানানো হয়েছিল যে বিডিআরই রাখা যাবে না। তৎকালীন সরকার কেবল তাদের বয়স 2 মাসও হয়নি, জানুয়ারির প্রথম সপ্তাহে তারা শপথ নিয়েছে ফেব্রুয়ারির 25 তারিখে বিডিআর বিদ্রোহ। সরকার পড়ে যায় এরকম অবস্থা, শেখ হাসিনা সরকার নির্বাচিত। সেই সময় সেনাবাহিনী থেকে দাবি করা হলো যে বিডিআরই রাখা যাবে না। সেনাবাহিনীর ইমোশন, সেনাবাহিনীর বাস্তবতা, সেনাবাহিনীর ক্ষত, এই ব্যাপারগুলোকে মাথায় রেখে তৎকালীন সরকার সিদ্ধান্ত নিলেন বিডিআরের নাম পরিবর্তন করার। বিডিআর থেকে হয়ে গেল বিজিবি হয়ে গেল, তাও সেটা 17 বছর হতে চলল। এই ফেব্রুয়ারির 25 তারিখে সেটা ঘটনার, ওই বিডিআর বিদ্রোহের ঘটনার 17 বছর পূর্ণ হবে এবং বিজিবি হওয়া তারপরে কিছুদিন পরেই বিজিবি নাম ঘোষণা হয়। এরপরে আমরা দেখেছি পোশাক পরিবর্তন হলো, বিডিআর থেকে বিজিবি হওয়ার পরে পোশাকও পরিবর্তন করে দেয়া হলো। এই যে বিশাল পরিবর্তনের কর্মযজ্ঞ, এতে রাষ্ট্রের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়। যে কোনো একটা পরিবর্তনে রাষ্ট্রের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়। আমরা এই যে সর্বশেষ যে পুলিশের পোশাক পরিবর্তনের ঘটনা দেখছি, এখানে রাষ্ট্রের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়। পুলিশের লোগো পরিবর্তন করলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়। র্যাবের নাম পরিবর্তন করে SIF রাখা হয়েছে, সেখানে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হবে। র্যাবের পোশাক পরিবর্তন করা হয়েছে। আমরা যে সংস্কৃতিগুলো, রাজনৈতিক সংস্কৃতিগুলো বাংলাদেশে দেখে আসছি, সেটা খুব একটা সুখকর সংস্কৃতি নয়। কিন্তু বিডিআর এই শব্দের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত রয়েছে। এইটা একটা ইমোশনাল ব্যাপার। বিডিআর শব্দটা পরিবর্তন হয়ে গিয়েছিল একটা বাস্তবতার প্রেক্ষিতে। কিন্তু গতকালকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি সেনাবাহিনীর সাবেক অফিসারদের, সাবেক কর্মকর্তা, পিলখানায় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই সব পরিবারের সদস্যদের সঙ্গে একটা মত বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হোটেল রেডিসনে। সেখানে তিনি জানিয়েছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিডিআর নামটা তিনি আবার ফিরিয়ে আনবেন। কোন প্রেক্ষাপটে তিনি এটা ভাবছেন, কেন ভাবছেন, এই ভাবনাটা কতটা ঠিক, কতটা ভুল, কতটা ইমোশনযুক্ত, নাকি শেখ হাসিনার আমলে পরিবর্তন হয়েছে বলেই এটা পরিবর্তন করতে চাইছেন, সেই ব্যাপারগুলো চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মে। দর্শক, বলছিলাম তারেক রহমানের কথা। তারেক রহমান লন্ডনে 17 বছর থাকার পরে, যে তারেক রহমান 17 বছর আগে লন্ডনে চলে গিয়েছিলেন, সেই তারেক রহমানের একটা বড় চেঞ্জ হয়েছে। তিনি অনেক স্মার্ট হয়েছেন, অনেক ম্যাচিউরড হয়েছেন। স্মার্ট মানে চেহারায় না, তার আচরণে, কথাবার্তায় অনেক ম্যাচুরিটি এসেছে, অনেক বেশি স্মার্টনেস এসেছে। লন্ডনে থাকা অবস্থাতেও তিনি যে সকল অ্যাগ্রেসিভ কথাবার্তা বলেছেন, কখনো কখনো তার ওই কথাবার্তাগুলোকে উল্টাপাল্টা কথাবার্তা বলে অনেকের সমালোচনা করেছেন। আওয়ামী লীগের তো একটা বড় রাগের কারণ ছিলই সেই সব কথাবার্তা, সেগুলো বাদ দিলাম। কিন্তু সেখান থেকে একটা পরিণত তারেক রহমানকে আমরা ডিসেম্বরের 25 তারিখে ফিরতে দেখেছি। গতকালকে যে ঘোষণাটা তিনি দিলেন, সেই ঘোষণাটা কতটা বুদ্ধিদীপ্ত হলো, কতটা সুদূর প্রসারী হলো, সেই প্রশ্ন হয়তো উঠবে। কিংবা বিএনপি ক্ষমতায় গেলেও তিনি সত্যি সত্যি এটা করবেন কিনা, কিংবা করতে পারবেন কিনা, কিংবা করা উচিত কিনা, এই ব্যাপারটা হয়তো আবার ভাবার অবকাশ পাবেন। কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন। পত্রিকা যেটা কনফার্ম করছে, শিরোনামটা দেখে নিন। সেখানে তাকে বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় এলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। তিনি কি বলেছেন একটু জেনে দেখি, তারপরে আমরা পূর্বাপর আলোচনা একটু করার চেষ্টা করব। 2009 সালের অনেক কথা বলেছেন তিনি। আমি শুধুমাত্র ওই প্রসঙ্গটা নিয়ে যেটুকু কথা বলেছেন সেই প্রসঙ্গে যাচ্ছি। 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সংগঠিত বিডিআর সেনা হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেছেন, ওই নির্মম হত্যাকাণ্ডের পরও দিনটিকে সেনাবাহিনী যথাযথ গুরুত্ব দিয়ে পালন করতে পারেনি বা পালন করতে দেয়া হয়নি।
অর্থাৎ তিনি আগের সরকারকে দায়ী করছেন যে তাদেরকে ঠিকভাবে পালন করতে দেয়া হয়নি। তিনি বলেন, আমি সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার কথা বলতে চাই না, বরং গৌরব অর্জন ও তা ধারণ করার বিষয়টি গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকেই রক্ষা করতে হবে। তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিজেদের সম্মান ও মর্যাদা সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে বলেন, সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া কখনোই উচিত না। এটা একটা দারুণ কথা বলেছেন। সেনাবাহিনী না, যে কোনো বাহিনী, যে কোনো সরকারি দপ্তরই রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত না। মতবিনিময় সভায় তারেক রহমান আরও বলেন, 2009 সালের পিলখানা হত্যাযজ্ঞের পরে ফ্যাসিবাদী অপশক্তি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দেয়, এমনকি তাদের ইউনিফর্মও বদল করে ফেলা হয়। তিনি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চায়। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সেনাবাহিনীর সাথে আলোচনা করে পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসকে শহীদ সেনা দিবস বা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবস হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ওই দিনকে 25শে ফেব্রুয়ারি ওই দিনকে একটা দিবস হিসেবে ঘোষণা করতে চান। তিনি একটা গুরুত্বপূর্ণ ইমোশনাল কথা বলেছেন, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর, এটা সমর্থনযোগ্য, এটা ঠিক আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিজড়িত, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এই বাহিনীর সঙ্গে, এই নামটার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। সেই ক্ষেত্রে একটা ইমোশন কাজ করার কথাই। কিন্তু তিনি যে বলছেন যে তিনি যেহেতু ওই সময় দেশে ছিলেন না, তার আগেই 111 সরকারের আমলেই তিনি ইংল্যান্ডে চলে যান, তিনি যেহেতু ওই সময় ছিলেন না, তার না থাকলেও তো ভুলে যাওয়ার কথা নয়, কারণ বিডিআরের নাম পরিবর্তন কিন্তু শেখ হাসিনার সরকার নিজের ইচ্ছায় করেনি, এটা সেনাবাহিনীর চাহিদাতেই করা হয়েছে। কারণ এই ঘটনার পরে সেনা বিদ্রোহ হওয়ার সম্ভাবনা ছিল এবং সেনাবাহিনী থেকেই সমস্বরে, সেনাবাহিনীর অভ্যন্তরে একটা প্রোগ্রামের সমস্বরে উচ্চারিত হয়েছে যে বিডিআর থাকা যাবে না, বিডিআর আমরা রাখতে চাই না। মূলত সেই ইমোশন, সেই দাবির প্রেক্ষাপটেই তখনকার সরকার বিডিআর নামটা পরিবর্তন করে বেশ কয়েকটা নাম প্রস্তাবনা এসেছিল, তারপরে বিজিবি নামটা করা হয় এবং বাহিনী গঠনের সাথে সাথে এই দাবিও ছিল যে পোশাকও পরিবর্তন করতে হবে। মূলত সেনাবাহিনীর দাবির প্রেক্ষাপটেই তখনকার সরকার এটা করেছিল কিংবা করতে বাধ্য হয়েছিল, কিংবা সেনাবাহিনীকে আস্থায় নেওয়ার জন্য সেটা করেছিল। শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরকে নষ্ট করে ফেলেছে কিংবা সেই স্মৃতি নষ্ট করে ফেলেছে, এই কথাটা বোধহয় গ্রহণযোগ্য কথা নয়, ঠিক কথা নয়, সেটা একটু ভুল ব্যাখ্যা হয়ে যাচ্ছে। যাই হোক, তিনি যদি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করতে পারেনি, কিন্তু এই পরিবর্তন করতে গেলে এতদিনে গত 17 বছরে বিজিবি যে আবার প্রতিষ্ঠিত হয়েছে এই নামে সারা বিশ্বে, বর্ডারে আবার বিডিআরে ফেরত যাওয়া এবং এই ফেরত যাওয়ার জন্য যে বিশাল একটা কর্মযজ্ঞ, পোশাক সহ সব কিছু চেঞ্জ, এবং এই সব কিছু চেঞ্জে রাষ্ট্রের যে বিপুল অর্থ প্রয়োজন, সেটা তিনি এই খাতে খরচ করবেন কিনা, খরচ করা উচিত কিনা, সেটা নিশ্চয়ই তিনি ভেবে দেখবেন। আবার বিডিআরের ঘটনাতে ওই পিলখানায় ওই দিনকে 25 তারিখে 26 তারিখে যা হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বর্তমান সরকারের সঙ্গে সেনাপ্রধানের একটা মতের অমিল হয়েছে। কারণ এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা সরকার একটা কমিশন তৈরি করেছে এবং কমিশনের রিপোর্ট অনুযায়ী তখনকার ব্যাপারটা সেনাবাহিনী প্রধান এই যে 2025 সালের ফেব্রুয়ারির 25 তারিখে ওই পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে রাওয়া ক্লাবে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ওইটা অলরেডি কি বলবো যে ডিসাইডেড ব্যাপার, ওইটাতে ফুল স্টপ। অর্থাৎ ওই যে হত্যাকাণ্ড হয়েছিল ওইটা যে বিডিআরই করেছিল এবং বিডিআরের জওয়ানরা করেছিল, এই ব্যাপারে তার কোনো দ্বিমত নেই এবং ওই ব্যাপারে সরকারের নতুন কোনো পদক্ষেপের ব্যাপারে তিনি একমত ছিলেন না। কিন্তু সরকার আমরা দেখেছি যে একটা কমিশন তৈরি করে নতুন নতুন রিপোর্ট সামনে এনেছে। সেই ক্ষেত্রেও ওই পিলখানার ঘটনাকে নানা খাতে প্রভাবিত করা, পিলখানার ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল, আওয়ামী লীগ এই কাজ
করেছে, আওয়ামী লীগ এই কাজ করে বিডিআরকে ধ্বংস করতে চেয়েছে, সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছে, এইভাবে যে মানে বর্ণনাগুলো আসছে এখন, সেই বর্ণনাগুলো আসতেই পারে, হয়তো সত্য সেখানেই লুকিয়ে আছে, হয়তো সত্যগুলো এতদিন আমাদের জানতে দেওয়া হয়নি। কিন্তু সেখানে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হচ্ছে, যে সরকারটা তখন ক্ষমতায় 2 মাসও হয়নি, 1.5 মাসের একটু বেশি হয়েছে, যে সরকারটা 1.5 মাস হলো ক্ষমতায় এসেছে, সেই সরকারটা জানে যে এত বড় একটা ঘটনা ঘটলে, এবং তখন আলোচনা হয়েছিল যে সরকারের পতন হয়ে যাবে, সরকার টিকতে পারবে না। সেই সরকারটা কি নিজের ইচ্ছায়, নিজের রাজনৈতিক সিদ্ধান্তে এত বড় একটা ম্যাসিভ রিস্ক নেয়ার কথা? এটা কি একটা বিশ্বাসযোগ্য মানে প্রসঙ্গ হতে পারে? মানে আওয়ামী লীগ সরকার এত বড় একটা রিস্ক নিল, ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মধ্যেই যে রিস্ক নিলে তাদের ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনাটা প্রবল ছিল, যে সম্ভাবনা থেকে তারা কোনো মতে রক্ষা পেয়েছে, সেটা তারা নিয়েছে। এই অভিযোগটা কতটা বাস্তবসম্মত হয় এই মানে যুক্তিটা সামনে নিয়ে আসলে? তবুও হতে পারে, কারণ রাজনীতিতে অনেক কিছু হতে পারে। হয়তো মানে এখনকার যে ভাষ্য তৈরি হচ্ছে, হয়তো তারা ক্ষমতায় এসেই পুরো দেশটাকে ধ্বংস করতে চেয়েছিল, হয়তো পুরো বিডিআরকে ধ্বংস করতে চেয়েছিল, হয়তো পুরো সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছিল, হয়তো বাংলাদেশটাকেই অন্য কোনো দেশের কাছে মানে বেশ বিলিয়ন বিলিয়ন ডলারে বিক্রি করে দিয়ে তারা অন্য দেশে উড়াল দিতে চেয়েছিল। অনেক কিছুই হতে পারে, কিন্তু যা কিছুই হোক সেগুলো একটু মানে সত্যের কাছাকাছি থাকাই বোধহয় প্রয়োজন। যাকে আবার প্রসঙ্গে ফিরে আসি, সেই ক্ষেত্রে তারেক রহমান যেটা বললেন, বিডিআরকে নিয়ে যে ইমোশনটা দেখালেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বুঝিয়ে বিডিআর, সেটা অবশ্যই সঠিক। শেখ হাসিনার সরকারের আমলে অনেক কিছুই চেঞ্জ হয়েছে ঢালাওভাবে, যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ করে দেয়া হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে, এবং সেটার ক্ষেত্রেও একটা বড় রাজনীতি ছিল। হযরত শাহজালালের নাম এই জন্যই আনা হয়েছে যেন বিএনপি ক্ষমতায় আসলেও এই নামটা আর পরিবর্তন করতে না পারে ধর্মীয় সেন্টিমেন্টের কারণে। সেই রাজনীতি তো ছিলই। শেখ হাসিনার আমলে ব্যাপক প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু এই সরকারের আমলেও যে পরিবর্তনগুলো আমরা ঢালাওভাবে, মানে বঙ্গবন্ধুর নাম একেবারে চিরতরে মুছে ফেলার যে চেষ্টা, শেখ হাসিনার আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না এটা বলা যেমন গ্রহণযোগ্য না, তেমনি আরও অনেক বেশি 100 গুণ গ্রহণযোগ্য না যদি কোনো সরকার, সেটা এই সরকার হোক কিংবা যে সরকারই হোক, যদি বাংলাদেশের বুক থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চায়, কিংবা মুক্তিযুদ্ধের ব্যাপারে যাদের অবদান রয়েছে, জাতীয় 4 নেতা, মুজিবনগর সরকারের নেতৃত্ব যারা দিয়েছিলেন, তারা এই জিনিসগুলোকে যদি আমরা মানে মুছে ফেলতে চাই কিংবা অস্বীকার করতে চাই, একজন আরেকজনের মানে যে যখন ক্ষমতায় আসবে পূর্বতন জনের সমস্ত কৃতিত্ব আমি অস্বীকার করব, এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে আমার মনে হয় যে তারেক রহমানের নতুন একটা রাজনীতি শুরু করা উচিত, যে রাজনীতির মাধ্যমে, যে কথাটা শুরুতে বললাম যে 17 বছর আগের তারেক রহমান আর 17 বছর পরের তারেক রহমানের মধ্যে অনেক পার্থক্য, এবং সেই পার্থক্যটা তিনি যেন প্রতিষ্ঠিত করতে পারেন, এবং তিনি অনেক দিন টিকে থাকতে পারবেন যদি মানে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, সেই অবদানকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের যে সময় যে সেক্টরে যার যার অবদান রয়েছে, এবং বঙ্গবন্ধু যে মহান মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন, এই ব্যাপারগুলো যদি তিনি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে সর্বজন বিদিত একজন নেতায় পরিণত হতে পারবেন। সেটা হয়তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রহণযোগ্যতার চাইতেও তিনি নিজের গ্রহণযোগ্যতাকে অতিক্রম করিয়ে নিয়ে যেতে পারবেন, যদি বুদ্ধিদীপ্ত এই রাজনীতির কালচারটা তিনি তৈরি করতে পারেন, যেখানে হিংসার চাষ হবে না, যেখানে মবের চাষ হবে না, যেখানে কারো কবর রচনা করার চাষ হবে না, যেখানে ইনক্লুসিভ একটা পরিবেশ তৈরি হবে, যে ইনক্লুসিভ পরিবেশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবে। আমরা পার্শ্ববর্তী দেশ ভারত সম্পর্কে এত বিষোদ্গার করি, এত বিদ্বেষ আমাদের, কিন্তু ওখানকার গণতন্ত্র দেখুন, দেশের প্রশ্নে কিংবা মানে মূল যে প্রশ্ন, সেই প্রশ্নে ওখানকার সমস্ত রাজনৈতিক দলগুলো সবাই এক।
এবং এক সুরে কথা বলে। ওরা কখনো মহাত্মা গান্ধী জাতির পিতা কিনা এই নিয়ে যে সরকারই আসুক সেই সরকার প্রশ্ন করে না, প্রশ্ন তোলে না, কিংবা মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ফেলে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের